শান দেখার আগেই আমি দ্রুত আমার চোখের পানি মুছে ফেললাম। শান আমার কাঁধে ওনার কাঁধ ঠেকিয়ে ধাক্কা দিয়ে বলল, কি ব্যাপার আজকে হঠাৎ আমার অফিসে? কি মনে করে মিস করছিলে নাকি? শানের কথা আমার ঘোর কাটে। আমি শানের থেকে কিছুটা দূরে সরে ভাব নিয়ে বললাম, জি না মহাশয়, মা আপনার জন্য নিজের হাতে রান্না করে লাঞ্চ পাঠিয়েছে। আপনি নাকি বাহিরে খাবার খেয়ে দিন দিন অসুস্থ হয়ে পড়ছেন, তাই এসেছি। শান আমার দিকে কটমট করে তাকালো। শানের তাকানোতে আমি কিছুটা উসখুস করে মুখ অন্যদিকে ফিরিয়ে নিলাম। তারপর শান আবার মিষ্টি হেসে বলল, যার কথাটি এসেছ কারণটা তো আমি, তাই না? আমি শানের দিকে তাকালাম। তখনই তিমির খুব খুব করে হালকা কেশে বলল, বলছি কি আমি এখনও আছি, তবে এখন যাব। কাবাবের হাড্ডি আর না হই বলেই যেতে নিয়ে আবার দাঁড়িয়ে গেল। আর ভাবি এতক্ষণ আমি শুধু আপনার সাথে মজা করেছিলাম, এজন্য দুঃখিত। মনে কিছু নিবেন না, তবে আপনার সম্পর্কে যা বলছি একটাও ভুল না, আপনি আসলেই সুন্দরী। তিমির ভাইয়ার কথা শুনে আমি সৌজন্যবশত হাসলাম। তারপর বললাম, না ভাইয়া, আমি কিছু মনে করিনি। আচ্ছা তাহলে আসি। কেনই এখন চলে যাবেন? লাঞ্চের সময় হয়ে গেছে, খেয়ে যান। তিমি মুচকি হেসে বলল, শুক্রিয়া ভাবি, তবে এখন খাবো না। কখনো আপনাদের বাসায় গিয়ে আপনার হাতে রান্না খেয়ে আসব, তখন না করতে পারবেন না। আমি হেসে বললাম, অবশ্যই আপনার যখন ইচ্ছে আসবেন, তবে ভাবিকেও সাথে নিয়ে আসবেন। তিমির একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সেই সৌভাগ্য এখনও হয়নি। আমি অবাক হয়ে বললাম, আপনি এখনও বিয়ে করেননি? না। কি করে করব বলেন? আমার তো আর শানের মতো এত হ্যান্ডসাম নই যে মেয়েরা আমাদেরকে অনায়াসে পছন্দ করবে। শান এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথোপকথন শুনছিল। শান চাইছে সোহার সাথে কিছুটা সময় কাটাবে, বাট এই তিমির যে বকবক শুরু করেছে তাতে কি আর শানের মনের ইচ্ছে পূরণ হওয়ার জোর আছে? যদিও শান চুপ ছিল, কিন্তু তিমিরের কথায় আর চুপ থাকতে পারল না। শান্তিতে গিয়ে বলল, তোর ননসেন্স কথাগুলো বন্ধ কর আর বেরিয়ে যা ভাই এখান থেকে, কালকে কথা হচ্ছে। তিমির মুখ ভার করে বলল, জোর বের করে দিচ্ছিস, যা খুশি ভাবতে পারিস। তিমি টোন টেলে কেটেই বলল, এখন তো বের করে দিবাই। আমি থাকলে তো তোমাদের এই চোখে চোখে প্রেম করাটা প্রবলেম হয়ে যাচ্ছে। আমি কি বুঝি না ভেবেছ? যাই হোক, চালিয়ে যাও তোমরা, আমি আসছি। তিমিরের কথা শুনে আমার চোখে মুখ লজ্জায় শক্ত হয়ে গেল। উফ, মানুষগুলাও অদ্ভুত, কোনো কথা তাদের মুখে আটকায় না। আর এই শান, আমি বুঝি না ওনার এত কিসের তাড়া। তিমির ভাইয়াকে তাড়ানোর ওনার জন্য এখনও কথাগুলো শুনতে হচ্ছে। তিমির ভাইয়া চলে গেলেন। তিমির ভাইয়া যেতে শান অনেকটা শব্দ দরজাটা আটকে দিল। দরজা আটকানোর শব্দ আমি আমার ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলাম। শান আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, দরজাটা আটকিয়েছেন কেন? আমার ক্যাবিনের দরজা আমি আটকাবো না খোলা রাখবো সেটা আমার ব্যাপার, তোমাকে বলবো কেন? আমি একটু একটু করে পিছনে যেতে থাকলাম আর শান এগোতে থাকলো। আমি বললাম, এভাবে দরজা আটকালে মানুষ কি বলবে? শান আমার আরেকটু কাছে এসে বলল, কি বলবে? আমার বউয়ের সাথে আমি দরজা আটকেই থাকতে পারি? আমি পিছাতে পিছাতে হঠাৎ খেয়াল করলাম পিছনে আর যাওয়ার জায়গা নেই। আমি টেবিলের সাথে লেগে গেছি আর শান আমার অনেকটা কাছে দাঁড়িয়ে। তাই এক নিঃশ্বাসে তাড়াতাড়ি করে বললাম, আচ্ছা আপনি খেয়ে নিন, আমি যাব, আমার একটা কাজ আছে।
কথাটা বলেই লাঞ্চ বক্সটা টেবিলে রেখে আমি শানের পাশ কেটে বেরোতে যাব, তখনই শান আমার দিকে না তাকিয়ে আমার হাতের বাহু শক্ত করে চেপে ধরল। আমার চোখ বড় বড় হয়ে গেল। তখনই শান আমার হাত ধরে হেঁচকা টান একদম ওনার কাছে নিয়ে গেল। শাড়ির নিচ থেকে আমার কোমরে হাত দিয়ে শক্ত করে চেপে ধরল। এই প্রথম কোনো পুরুষ আমাকে এভাবে এত ডিপলি স্পর্শ করলো। আমার পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো। হৃৎপিণ্ডটা এত জোরে লাফাচ্ছে যেন এখনই সুইসাইড করব। এসির মধ্যে থাকা সত্ত্বেও আমি ভয়ে ঘেমে একাকার হয়ে যাচ্ছিলাম। শানের ঠান্ডা হাত আমার পেট স্পর্শ করতে আমি কেঁপে উঠলাম। শান বলল, তিমিরের সামনে সিনক্রেট করাটা কি খুব জরুরি ছিল? ওনার দিকে তাকিয়ে কথা বলার ক্ষমতা নেই, তাই মাথা নিচু করেই নিচু স্বরে বললাম, যেটা সত্যি সেটাই বলছি। যেটা মায়ের চোখে পড়ল সেটা তোমার চোখে কেন পড়েনি? আমি কি এতটাই খারাপ যে নিজের মন থেকে আমার জন্য কিছু করতে মন চায় না তোমার? শানের কণ্ঠে কেমন একটা আকুলতা ছিল যেটা আমাকে ভিতর থেকে আরও নাড়িয়ে দিচ্ছিল। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আমি সেটা বলিনি। শান আমার কানের কাছে ঠোঁট ঠেকিয়ে স্লো ভয়েসে বলল, তাহলে কি বলছো? আমাকেও বলো, আমিও শুনি। আমি এক নিঃশ্বাসে বলে উঠলাম, আমাকে ছাড়ুন। শান আমার কথা পুরো হতভম্ব হয়ে গেল। মানে? আমি ওনার হাত আমার পেট থেকে সরানোর চেষ্টা করলাম। মানে হলো, আমাকে ছাড়ুন। এভাবে ধরছেন কেন? শান স্বাভাবিকভাবে বলল, তো কি হয়েছে? আমার বউকে আমি যেভাবে খুশি ধরতেই পারি, তুমি বলার কে? আমি অস্থির ভঙ্গিতে বললাম, না পারবেন না, কারণ শরীরটা আমার। ও তাহলে আপনার অনুমতি পেতে গেলে আমাকে কি করতে হবে? আমি কাঁপা কণ্ঠে বললাম, কিছু না, আপাতত আমাকে ছাড়ুন। লাঞ্চের সময় চলে যাচ্ছে, আমার অনেক ক্ষুধা লাগছে, এখন এসব ভালো লাগছে না। শান নিজের মাথার সাথে আমার মাথা ঠেকিয়ে বলল, সব সময় এত পালাই পালাই করো কেন? আমি এবার কান্নার মাখা কণ্ঠে বললাম, পালাচ্ছি না, এখানেই আছি, ছাড়ুন আমাকে প্লিজ। ছাড়বো তো অবশ্যই, তবে এত ইজিলি না। আমি আশ্চর্যজনিত হয়ে বললাম, তবে? শান কোনো কথা না বলে আমার ঘাট থেকে চুলগুলো একপাশে সরিয়ে গভীরভাবে কিস করল। এতক্ষণ যা ছিল, এখন আমার মনে হচ্ছে আমার প্রাণ শক্তিটাও হারিয়ে ফেলেছি, নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলেছি। একদম সোজা হয়ে দাঁড়িয়ে রইলাম। এটা কি হলো? কেমন অনুভূতি ছিল বোঝাতে পারলাম না। শুধু মনে হলো শরীরে একটা বিদ্যুৎ খেলে গেল। শান আমার থেকে দূরে সরে সোফায় শুয়ে পড়ল। আমি এখনও এভাবেই দাঁড়িয়ে আছি। শান চিৎকার করে বলল, কি হলো? এভাবে রোবটের মতো দাঁড়িয়ে আছো কেন? খাবার সার্ভ করে দাও, লেট হচ্ছে। শানের কথায় আমার ঘোর কাটল, কিন্তু তখনের ঘটনার যেন আমি এখনও আটকে আছি। আমার এখন সার্ভ করতে ইচ্ছে করছে না। আমি এখন একটু দূরে থাকতে চাই ওনার থেকে। না জানি আবার ওনার কাছে কাছে থাকলে কি করে বসে। আমি অন্যদিকে ফিরে বললাম, আমার একটু কাজ আছে, আমি যাব। আপনি নিজেরটা নিজেই নিয়ে খেয়ে নিন, সব কাজ পরে হবে। এখানে এসে বসো, আগে খেয়ে নাও। আমি খেয়ে এসেছি, আপনি খান। শান রেগে বলল, মানে? এইমাত্র না তুমি বললে তোমার ক্ষুধা লাগছে? তাহলে? ওনার কথা শুনে আমি নিজের মাথায় হাত দিলাম। ও শিট, এই কথা আবার কখন বললাম? শান স্বাভাবিকভাবে বলল, বুঝেছি, কোনো অজুহাত চলবে না। আমার পাশে এসে বসো, আমার আজ একসাথে খাবো। তোমাকে দেখলে মনে হয় তুমি কিছুই খাওনি। আসলে সত্যি আমি খাইনি। মা আমাদের দুজনের খাবার একসাথে পাঠিয়েছিল। ভেবেছিলাম এখানে খেয়ে তারপর শপিংয়ে যাব, বাট যা হলো তারপর আমার গলা দিয়ে খাবার নামবে না। শান চিৎকার করে বলল, কি হলো? ওখানে এখানে দাঁড়িয়ে আছো কেন? এখন কি কোলে করে নিয়ে আসতে হবে নাকি? ওনার কথা শুনে আমি তাড়াতাড়ি করে উঠে বললাম, না। শান চোখ বড় বড় করে বলল, অদ্ভুত, এর জন্য চিল্লানোর কি আছে? কিছু না, আসছি আমি।
তারপর তাড়াতাড়ি করে ওনার পাশে গিয়ে বসলাম। ওনার প্লেটে খাবার সার্ভ করে দিয়ে নিজের জন্য নিতে যাব, তখনই উনি বলে উঠল, তোমার জন্য বাড়ার দরকার নেই। আমি অবাক হয়ে বললাম, কেন? আমি খাবো না। শান মুচকি হেসে বলল, খাবে, তবে আলাদা নয়। আমরা দুজনে একসাথে এক প্লেটে খাবো। একসাথে এক প্লেটে কীভাবে? এইভাবে। শান আমার মুখের সামনে এক লোকমা তুলে ধরল। আমি ওনাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। কেন করছেন উনি এসব? ওনার সাথে আমার সম্পর্ক তো কখনোই এত ভালো ছিল না। তাহলে কেন এখন আমার এত কেয়ার করছেন? আমি তো এসব যোগ্য নই। উফ, কি ভাবছো তুমি? হাঁ করে না কখনো থেকে ধরে আছি। আমি কিছুটা ইতস্তত করে বললাম, আপনি খান না, আমি খেয়ে নিব। কেন আমার হাতে খেতে কি লজ্জা লাগে? ওনার কথা শুনে আমি শুধু মুখে বিষম খেয়ে গেলাম। উনি কত অনায়াসে সব কথাগুলো বলে দেয়। শান আবার বলল, লজ্জা লাগলেও এখন থেকে আমার হাতেই খেতে হবে। এটা আমার ইচ্ছে। আমার বউকে সবসময় খাইয়ে দিব, তাই হাঁ করো। ওনার মুখে যতবার বউ ডাকটা শুনি ততবার মনে হয় একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে, কিন্তু পরক্ষণে ভেঙে চুরমার হয়ে যায়। সব ভালো লাগা তো আমার সবার জন্য প্রযোজ্য নয়। আমি আর কোনো বাক্য ব্যয় না করে হাঁ করলাম। উনি আমার মুখে খাবার তুলে দিলেন, তারপর নিজেও খেলেন। আমি মুগ্ধ হয়ে ওনাকে দেখতে লাগলাম। কে বলবে আমরা একসময় একজন আরেকজনকে সহ্য করতে পারতাম না? আমার চোখে ভিজে আসছিল। খাওয়ার শেষে আমি সব গুছিয়ে নিতে থাকলাম। গোছানো শেষ। আমি বললাম, আচ্ছা আমি আসি এখন। শান বিরক্ত হয়ে বলল, কি তখন থেকে যাই যাই করছো? বসো এখানে আমার পাশে। আমি এখানে বসে কি করব? আপনি আপনার কাজ করেন, আমি কি মশা মারবো? অদ্ভুত। শান মিটমিট করে হেসে বলল, এমনি বসে থাকো, আর এমনি না হলে তুমি চাইলেও আমার অন্য কিছু করতে পারি। একে অপরের। ওনার এমন কথা শুনে আমি বিষম খেয়ে গেলাম। ওনার ভাবভঙ্গি আমার মোটেও ভালো লাগছে না। তাই আমি কিছুটা অপ্রস্তুত হয়ে ওনাকে বললাম, না লাগবে না। অন্য কিছু? আমি এমনিতেই বসবো। কি হয়েছে? তুমি এত অপ্রস্তুত হয়ে যাচ্ছ কেন? পুরো কথাটা তো শেষ করতে দাও। আমি তো বললাম এমনি না বসলে আমার একে অপরের সাথে গল্প করতে পারি। ওনার কথা শুনে আমি হাঁফ ছেড়ে বাঁচলাম আর একটু হাসার চেষ্টা করে বললাম, ও আমি ভেবেছিলাম। আমার কথা শুনে শান চোখ বড় বড় করে বলল, কি ভাবছিলে? শান কিছু একটা ভেবে চোখ বড় বড় করে বলল, ও মাই গড, এসব ঘোরে তোমার মাথার ভিতরে? ডার্টি মাইন্ড। ওনার কথা শুনে লজ্জায় আমি নুয়ে যাচ্ছিলাম। তারপর আমি নিজের ডিফেন্সে বললাম, একদম না। আপনি কথাটা বলেছেন এমন ডাবল মিনিং স্যার। আমার জায়গা অন্য কেউ থাকলে এভাবেই ভাবত। শান ভুরু কুঁচকে চোখ দিয়ে ইশারা করে বলল, কী ভাবত? ধ্যাত, কিছুই না। শান হাসতে হাসতে আমার পাশে কেটে চলে গেল, গিয়ে আবার ওনার কাজ করতে ব্যস্ত হয়ে পড়ল। ওনার হাসি দেখে আমার শরীর জ্বলে যাচ্ছিল। বাজে লোক নিজের দোষটা এখনও আসতে আমার ঘাড়ে চাপিয়ে দিল। আমি ওনাকে মুখ ভাঙালাম। তিমির শানের কেবিন থেকে বেরিয়ে ঐশীর কেবিনে পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ কারো ফুঁপিয়ে কান্নার আওয়াজে থমকে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে তাকাতে ঝাপসা দেখতে পেল ঐশী কাঁদছে। ঐশীকে কাঁদতে দেখে হঠাৎ তিমিরের মনটা কেমন আঞ্জনা করে উঠল। তিমির দরজার এক হাত রাখল। মেয়েটা যখনই দেখি তখনই কাঁদতে থাকে। কী সমস্যা মেয়েটার? তিমির দরজার বাইরে দাঁড়িয়ে ভাবছে, যাবে কি যাবে না। যে মুখটা মেয়ে আবার না ঝগড়া শুরু করে দেয়। ধ্যাত, কাঁদুক না, জাহান্নামে যাক, আমার কি। তিমির আবার ঘুরল যাওয়ার জন্য, কিন্তু যাওয়ার জন্য এক পা বাড়াতেই মনের মধ্যে একটা টান অনুভব করছিল। তিমির ঘুরে এক লম্বা নিঃশ্বাস নিল। ধ্যাত, যা বলার বলবে, কিন্তু কিছু না বলে গেলে আমারই খারাপ লাগবে, কারণ আমি তো আর ওর মতো মুকরা নয়। ঐশী শানের একটা ছবি বুকে জড়িয়ে বসেছিল।
এই একটা ছবি ঐশী লুকিয়ে তুলেছিল শানের, কারণ শান কখনোই ছবি তুলতে চাইতো না। কিন্তু ঐশী তো মনে মনেই তো যতক্ষণ অফিসে থাকে ততক্ষণ দেখতে পারে। বাসায় গেলে প্রতিটা ক্ষণে অনেক কষ্টে কাটে, তাই এই ছবি বছরখানেক আগে শানের অজান্তে তুলেছিল শানের স্মৃতি হিসাবে। এখন আর সেটা ওর কোনো কাজে নয়। কি দরকার অন্যের স্বামী ছবি নিজের কাছে গচ্ছিত রাখার? যাকে সব থেকে বেশি আপন ভেবেছিল সে আজকে সব থেকে বেশি পর হয়ে গেল। কথাটা ভাবতেই ঐশীর কান্নাগুলো বাঁধন বাঁধছে না। ঐশী ছবিটার দিকে একবার হাত বুলিয়ে ছুঁড়ে ফেলে দিল। ছবিটা ফেলতেই হঠাৎ আ করে একটি শব্দ হলো। ঐশীর শব্দটা শুনে তাকাতেই দেখলো তিমির মাথা হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর মাথা থেকে রক্ত বের হচ্ছে। ঐশী দ্রুত নিজের চোখে পানি মুছে তিমিরের দিকে এগিয়ে গেল। আপনি আপনি এখানে কি করছেন? এই মাইন্ড ডট এক্ষুনি কেটে গেছে। তিমির হতাশা হয়ে বলল, জানি না আপনার সাথে দেখা হলে কেন আমার উপর দিয়ে সব বিপদ আপদগুলো দৌড়ে চলে আসে। সরি, আসলে আমি আপনাকে দেখিনি। আমি জানি সেটা, কিন্তু আপনি হুট করে যে ফ্রেমটা এভাবে ছুঁড়ে মারছেন বুঝতে পারিনি। আমারই নক করে আসা উচিত ছিল। তিমি ফ্রেমের কথাটা বলতেই ঐশীর ছবির কথা মনে পড়ে লো। ঐশী দেখলো শানের ছবিটা উল্টে হয়ে পড়ে আছে। ঐশী একটা স্বস্তির নিঃশ্বাস নিল। তিমিরকে সরানোর জন্য ঐশী বলল, দেখি এখানে বসুন, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি, রক্ত বের। নো, ইটস ওকে, প্রবলেম নেই। ঐশী তিমিরকে একটা ধমক দিয়ে বলল, কিসে রেখে একদম চুপচাপ বসে থাকবেন। ঐশীর ধমক শুনে তিমির একদম চুপ হয়ে গেল। ঐশী এর ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স বের করে তিমিরের সামনে গিয়ে বসলো। তুলো দিয়ে রক্তটা পরিষ্কার করার সময় তিমিরে বারবার কুঁকিয়ে উঠছিল আর ঐশীর হাতটা চেপে ধরে রাখলো। ঐশী প্রচণ্ড অস্থির লাগছিল, কিন্তু সেটা পাত্তা না দিয়ে ঐশী তিমিরের ট্রিটমেন্টের দিকে মন দিল। জ্বলছে খুব। ঐশী মুছে দিচ্ছিল আর ফু দিচ্ছিল। তিমির একদৃষ্টিতে ঐশীকে দেখছিল। ঐশী এখন যেভাবে তিমিরের সেবা করছে তাতে তিমিরের মনে হচ্ছে না যে সকালেই মেয়েটার ওর সাথে এত বাজে ব্যবহার করছে। না, মেয়েটা তো যতটা খারাপ ভেবেছিলাম ততটা নয়। মনে বলতে কিছু আছে মেয়েটার মধ্যে, না হলে এখন যার সাথে এত শত্রুতা প্রথম দিন থেকে তাকে এত যত্ন করে ব্যান্ডেজ করে দিত না। তিমি যতবার কুঁকিয়ে উঠল ঐশীর চোখ মুখে অবস্থা তিমিরের মতো হয়ে যাচ্ছিল, যেন কষ্টটা তিমির না ওরই হচ্ছে। তিমির খুব কাছ থেকে ঐশীকে পর্যবেক্ষণ করছিল। তখন শুধু তিমিরের মন একটা প্রশ্ন বারবার উদয় হচ্ছিল, ওই দিন ঐশী কেন সুইসাইড করতে গিয়েছিল সেটা ওকে জানাতেই হবে। হঠাৎ ঐশী বলে উঠল, একটু জ্বলবেন, সহ্য করুন। সত্যি আমি সত্যি খেয়াল করিনি, মাফ করে দিন। তিমির একটু মজা করে বলল, আরে আপনি এতবার মাপ চাইছেন কেন? আপনার তো মনের ইচ্ছা পূরণ হয়ে গেছে। ওই দিন আপনি চেয়েছিলেন আমার মাথা ফাটিয়ে দিবেন, আজকে তাই করেছেন। ঐশী তিমির মাথা ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছিল, কিন্তু কথাটা বলতেই একটানে খুলে ফেলল। তিমির উফ চিৎকার করে উঠে বলল, আরে অদ্ভুত মেয়ে তো, আপনি নিজের ব্যথা দিলেন আবার নিজেই ব্যান্ডেজ করলেন, তখন আবার খুলেও দিচ্ছেন। দয়া করে মায়া কিছু আছে কি না? ঐশী গম্ভীর কণ্ঠে বলল, না নেই। আপনি তো এইমাত্র বললেন আমার আশা পূরণ হয়েছে, তাহলে আমি কেন আপনার কষ্টের ব্যান্ডেজ করতে যাব? আরে আমি তো মজা করে বলছি কথাটা। ঐশী তিমিরের দিকে সরু চোখে তাকিয়ে বলল, ঠিক তো, একদম ঠিক। আচ্ছা এই দিকে আসুন, ব্যান্ডেজটা লাগিয়ে দিচ্ছি। ঐশী আবার তিমিরের মাথা ব্যান্ডেজটা লাগিয়ে দিল। তিমির হাঁপ ছেড়ে বাঁচল। তিমির বিড়বিড় করে বলল, ব্যান্ডেজটার মেয়ের সাথে এরপর থেকে বুঝে শুনে কথা বলতে হবে। ঐশী তিমির বিড়বিড় করে শুনে বলল, কিছু কি বলছেন?
তিমির ঐশীর দিকে চেয়ে মুচকি হেসে বলো, বলছিলাম আপনি এমনিতেই মুখে যাই বলুন না কেন আপনার মনটা ঠিক আপনার মতো সুন্দর, মায়া দয়া ভালোবাসা পরিপূর্ণ। এই প্রথম তিমি ঐশীর এক জায়গায় বসে শান্তভাবে কথা বলছে। ঐশী তিমির ব্যান্ডেজ করে দূরে সরে এলে। তিমিরের কথা এই প্রথম ঐশীর মুখে রাগের পরিবর্তন হাসি রেখা ফুটে উঠল। আমি অনেকক্ষণ ধরে একা একা বসে আছি। শান নিজের মতো কাজ করে যাচ্ছে, কাজের মাঝে এমনভাবে ডুবে গেছে যে এর মধ্যে আমার দিকে একবারও তাকানোর সময় হয়নি। আমি ওনার ক্যাবিনের ভিতরে ঘোরাঘুরি করছিলাম। বাইরে গেলে কে কী বলবে তাই আর যায়নি। তবে ওনার কেবিনটা অনেক সুন্দর, অনেক বড় একটা জানালা আছে। 7 তালার উপর থেকে জানালা দিয়ে নিচে তাকালে কেমন ভয় লাগে, মনে হয় যেন এখনই পড়ে যাব। তাই সরে এলাম। এক পাশে একটা বুক সেলফ আছে, আসলে নাম বুক সেলফ হলো সেখানে বইয়ের জায়গা ঠাই পেয়েছে পুরানো অনেক ফাইল। উপরে যদিও কয়েকটা বই আছে, করার মতো কোনো কাজ পাচ্ছি না বলে বই খুঁজতে লাগলাম, যদি একটা ভালো বই পড়ার মতো পাওয়া যায়। হঠাৎ খুঁজতে খুঁজতে একটা ম্যাগাজিনের উপর আমার চোখ আটকে গেল। দেখে মনে হচ্ছে এটা এই অফিসের ম্যাগাজিন। ভাবলাম এটা দেখে যাক। ম্যাগাজিনটা হাতে নিয়ে সোফায় বসবো, তখনই শান বলে উঠল, ওখানে বসা দরকার নেই, আমার পাশে এসে বসো। ওনার কথা শুনে আমি ওনার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালাম। ওখানে বসে কি আর করবেন, আপনি তো কাজ করছেন। কাজ প্রায় শেষ, তাই এখানেই এসো। আমিও আর কি করব। ওনার কথা না শুনে কোনো উপায় নেই, কারণ উনি বলেছে মানে সেটা আমাকে দিয়ে করাবে। আমি গিয়ে ওনার বিপরীত চেয়ারে টেনে বসলাম। শান আমার সাথে কিছু কথা বলে আবার কাজে মন দিল। আমি চেয়ারে বসতে হঠাৎ ওনার টেবিলের এক পাশে আমার চোখ আটকে গেল। এতক্ষণ ওনার কেবিনে থাকলেও আমি ওনার টেবিলের দিকে ভালোভাবে তাকাইনি, কারণ আমি চাইনি যে ওনার আশেপাশে আমি যাই। দুপুরে যে কাহিনী করলো সেটা আমি এখনও ভুলতে পারিনি। এক ছবি ফ্রেম আছে যেটা অন্যদিকে ফেরানো। এই ছবি ফ্রেমটা হাতে তুলে নিলাম কৌতূহলবশত, আর ছবিটা দেখে আমার চোখ কপালে উঠল। উপক্রম শান আর আমার ছবি, যে ছবিটা আমার গিয়ে তুলছিলাম। শান আমাকে এক হাতে জড়িয়ে আছে আর এক হাতে ওনার কাঁধে, দুজন দুজনের দিকে চেয়ে আছি, কিন্তু সেটা ওনার এখানে কেন রেখেছে। আমি আশ্চর্য হয়ে ছবিটার দিকে তাকিয়ে বললাম, এই ছবিটা এখানে কেন? শান কাজ করতে করতে বলল, কেন আমার ছবি আমি রাখতে পারি না? পারেন, বাট সাথে আমিও আছি। সরি, সেটা তুমি কে বলল? ওটা আমার বউ। ওনার কথা শুনে আমি হাঁ করে আছি। এরপর কি বলবো বুঝতে পারছি না। ওনার এমন ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলছে যেন ছবির মুখটা সত্যি আমি না। আমার কেন জানি একটা কথা খুব জানতে ইচ্ছে করে, তাই বললাম, আপনার গার্লফ্রেন্ড যদি জিজ্ঞেস করে তখন কি একই কথা বলবেন? আমার কথা শুনে উনি কাজ বন্ধ করে আমার দিকে লাল চোখে তাকিয়ে রইল। ওনার তাকানো দেখে আমি একটু ঘাবড়ে গেলাম। ভুল কিছু বলিনি তো? উনি চেয়ার থেকে উঠে আমার চেয়ারের পিছনে এসে ঝুঁকে দাঁড়ালেন। আমি ভয় পেয়ে গেলাম। তখনের মতো কিছু করে বসবেন না তো? আমি একটু গুটিসুটি মেরে বসলাম। উনি ফিসফিস করে বলল, সেটা তোমার এই মোটা মাথায় ঢুকবে না ইউটিউব লাইট। তার চেয়ে বরং তোমার না কি কাজ আছে? দেরি হয়ে যাচ্ছে, চলো। কথাটা বলে উনি আমার কাছে থেকে সরে গেলেন। আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। বাপরে, যেভাবে তাকিয়েছিল মনে হয় তো আমাকে কাছেই খেয়ে ফেলবে। কিন্তু ওনার কথা শুনে অনেক রাগ হলো। ওনার ব্যবহার, ওনার মুড কখন কেমন থাকে সেটা আজও আমি বুঝতে পারলাম না। এত ভালো করে কথা বলে, আবার এমনভাবে কথা বলে যেন আমি কেউই না। কনফিউশন ক্যারেক্টার। আবার আমাকে বলে টিউবলাইট। মনে মনে ওনাকে আচ্ছা মতো বকা দিয়ে আমি তাড়াতাড়ি করে চেয়ারে থেকে উঠে দাঁড়ালাম। চলুন একটু শপিং মলে যাব, চলো। আচ্ছা, এই ম্যাগাজিনটা কি আমি নিতে পারি? আসলে দেখা হয়নি তাই। শান নিচে প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিতে বলল, নিতে পারো, জিজ্ঞেস করার কি আছে। ওনার পারমিশন নিয়ে আমি ম্যাগাজিনটা নিয়ে নিলাম আমার সাথে, তারপর রেডি হয়ে আবার দুজনে বেরিয়ে গেল। অনেকক্ষণ ধরে শপিং মলে চক্কর কাটছে, কিন্তু আমার কিছু পছন্দ হচ্ছিল না। আসলে পছন্দ হচ্ছে না সেটা না, পছন্দ হচ্ছে, বাট সেটা পছন্দ নিয়ে কনফিউশনে আছে। আমি এমনই শপিংয়ে আসলে নিজের পছন্দ কখনো কোনো জিনিস নিতে যেতে পারি না যতক্ষণ না কেউ বলতে ভালো হয়েছে। এসেছিলাম একটা শোপিস নিতে, বাট কেন জানি ডিসাইড করতে পারছি না কোন
নিব, তাই গালে হাত দিয়ে ভাবতে লাগলাম। তখনই আমার পাশ থেকে কারো কর্কশ কণ্ঠে শুনতে পেলাম। শান প্রচণ্ড বিরক্ত হয়ে বলে, কী সমস্যা তোমার? শপিং মলে কি ঘুরতে এসেছো? তখন থেকে দেখছি শুধু ঘুরেই যাচ্ছ। কিছু নিলে নাও, না হলে বাড়ি চলো। আমি ওনার দিকে তাকিয়ে কোমরে হাত দিয়ে বললাম, একদম মেজাজ দেখাবেন না। আমি কি বলছি আমার সাথে আসার জন্য আসছেন কেন? কি নিজের পছন্দ মতো কিছু খুঁজে পাচ্ছি না, আপনি আসছেন আবার রাগ নিয়ে। শান অবাক হয়ে বলে, এত বড় একটা মলের মধ্যে তোমার পছন্দের জিনিস পাচ্ছ না? কোন গ্রহে এলিয়ান তুমি? সত্যি করে বলছো পছন্দের জিনিস পাচ্ছ না, নাকি পছন্দ নিয়ে কনফিউশনে আছো কোনটা? আমি মুখ কাচুমাচু করে বললাম, আসলে আমি একটু কনফিউশনে আছি। পছন্দ হচ্ছে, বাট কোনটি নিব বুঝতে পারছি না। শান চোখ বন্ধ করে নিজের কপাল হাত দিল। এটা জোরে শ্বাস নিয়ে বলল, তুমি এত বড় স্টুপিড কেন বলো? আমাকে জিজ্ঞেস করলে কি তোমার হেল্প করতাম না? আমি মাথা নিচু করে বললাম, আপনি যদি রাগ করেন তাই বলি। ও গড, কি নিতে এসেছো? একটা শোপিস? এসো আমার সাথে। এরপর শান আমাকে কিছু না বলে হাঁটা দিল। আমিও শানের পিছন পিছন গেলাম। আমার এই শপিং মল থেকে বেরিয়ে একটা শপিং মলে ঢুকলাম। বেশ বড় দোকান, বড় সাজানো বিভিন্ন জিনিস সেখানে আছে, সব ধরনের। শান বলো, দেখো এখান থেকে পেয়ে যাবে তোমার পছন্দের জিনিস। কথাটা বলে শান ক্যাশে যান লোকটা বসেছিল তার সাথে কথা বলছিল। হয়তো দোকানটা শানের পরিচিত। আমি সব জিনিসগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। ঠিক তখনই আমার পিছনে কেউ হাত রাখতে আমি চমকে উঠলাম। সিজন, তুই এখানে? আমারও তো একই প্রশ্ন, তুই এখানে কি করছিস? আমি তো তানিশার জন্য উপহার নিতে আসলাম। আরে আমিও তো সেই কারণে এসেছি। কথাটা বলে আমরা দুজনে একসাথে হেসে দিলাম। সিজন বলল, ভালোই হলো, জানেমান তোর সাথে দেখা হয়ে গেল। চল, আমাকে কিছু চয়েস করে দিবি। আমি কি নিব মেয়েদের ব্যাপারে কিছুই জানি না। ধ্যাত, তোকে কি বলবো, আমি নিজে কিছু চয়েস করতে ইচ্ছা হচ্ছে না। দূর থেকে শান সোহাকে কারোর সাথে কথা বলতে দেখে রেগে ফায়ার হয়ে গেল। কি হাসি, অন্য ছেলেদের সাথে এত হেসে কথা বলছে, বাট আমার সাথে কথা বলতে গেলে তো মুখ থেকে কথা বের হয় না। শান আর দেখতে পারলো না, রেগে সোহার পাশে এসে দাঁড়ালো। তোমরা শপিং শেষ করো তাহলে চলো। শান দেখে সিজন বলল, এটা কি জানেমান? সিজনের মুখে জানেমান কথাটি শুনে শানের রাগ হলো আরও দ্বিগুণ বেড়ে গেল। যেন পারলে সিজনকে এখানেই পুঁতে দেয়। সোহাগ কিছু বলতে তার আগে শান বলল, আমি কে সেটা ভাবতে পারছো না মিস্টার? যাই হোক, নিজের গার্লফ্রেন্ডকে সময় দেন, আসছি আমি। শানের কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। গার্লফ্রেন্ড মানে? তাহলে কি শান সিজনকে আমার বয়ফ্রেন্ড ভাবছে? শান আমাকে ফেলে অনেকটা চলে গেল। আমি এখানে দাঁড়িয়ে রইলাম। সিজন আমাকে বলল, কি হয়েছে? কে উনি? আমার হাজব্যান্ড। কথাটা বলে আমি সিজনে আর কোনো কথাই শুনল না। ও হয়তো আরও কিছু বলছিল, বাট আমার এখন শানের সাথে কথা বলাটা বেশি জরুরি। আমি দৌড়ে গেলাম শানের পিছু। অনেকবার পিছনে ডাকলাম, বাট আমার একটা কথা শুনল না, নিজের মতো চলে গেল।